আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা যারা ক্লাসে জয়েন করছো সবাই একটু কমেন্ট করো। আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস করব। কেমিস্ট্রির অধ্যায় নাম্বার 7 এবং 8। আচ্ছা, আমি হচ্ছে গ্রুপে সবাইকে একটু জানাই দিই। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8। যারা যারা জয়েন করছো একটু কমেন্ট করে জানাও। যারা যারা জয়েন করছো কমেন্ট করে একটু জানাও। আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা অধ্যায় নাম্বার কত 7 করব। এর আগে আমরা বাফার দ্রবণ পড়েছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ রচনামূলক যেটা তোমাদের পরীক্ষাতে আজ সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে প্রভাবক কাকে বলে। প্রভাবক কাকে বলে এবং কত প্রকার। এই প্রশ্নটা, প্রভাবক কাকে বলে, কত প্রকার, কি কি, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তোমাদের সপ্তম অধ্যায়ের জন্য এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট। যারা যারা জয়েন করছো সবাই চলে আসো, আমরা এখন ক্লাসটা বেশি দেরি করব না। হ্যাঁ, দেখো নরমালি প্রভাবকটা কি আসলে? প্রভাবকটা হচ্ছে কোন একটা পদার্থ, যে পদার্থটা কোন একটা বিক্রিয়ার গতি বৃদ্ধি কিংবা হ্রাস করবে। হ্যাঁ, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আর তোমাদের এইটার লিখবা কিভাবে, এটার কিন্তু লেখার যে সিস্টেমটা সেটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমরা যে মাস্টার বইটা পাইছো সেই বইয়ের মধ্যে দেওয়া আছে, কিংবা তোমাদের যে ওয়েবসাইটে পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, দেখো প্রভাবক কাকে বলে। তাহলে আমি সংজ্ঞাটা লিখতেছি যে যে সকল পদার্থ কোন বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করবে। কি করবে? হ্রাস মানে কমায়, হ্রাস করে
কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে। দেখো সংজ্ঞাটা কি লিখলাম, যে সকল পদার্থ কোনো বিক্রিয়ার গতি বৃদ্ধি কিংবা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে সেটাকে বলা হয় প্রভাবক। এটার একটা চমৎকার আমি তোমাদেরকে উদাহরণ দিতে পারি। চমৎকার উদাহরণটা হিসেবে আমরা বেছে নিতে পারি দেখো একটা বিকারকে, মানে একটা চামচকে। দেখো এটা একটা পানির গ্লাস মনে করো, এই গ্লাসে একটা চামচ আছে, হ্যাঁ। তো এই চামচ দিয়ে তুমি শরবত তৈরি করবা, হ্যাঁ। যদি ধরো তুমি শরবত তৈরি করতে চাও, তাহলে দেখো এখানে পানি রয়েছে, তুমি এখন শরবত তৈরি করবা এই চামচ দিয়ে। তো তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল তোমাকে এখানে চিনি দিতে হবে, তারপরে তোমাকে লবণ দিতে হবে, হ্যাঁ, তারপরে তোমাকে লেবুর রস দিতে হবে, তাই না? তো এগুলো দেওয়ার পর তোমার শরবতটা তৈরি হবে। বাট এগুলো যখন তুমি এখানে দিবা, তখন কিন্তু এইটাকে দ্রুত করার জন্য, অর্থাৎ এই চিনিটাকে দ্রুত গলানোর জন্য, এই লবণটা এই পানির সাথে দ্রুত মেশানোর জন্য, হ্যাঁ, লেবুর রসটা মেশানোর জন্য কিন্তু তোমাকে চামচ ব্যবহার করতে হবে। তাহলে এই চামচটা কি করতেছে, এই চামচটা মূলত বিক্রিয়ার যে গতিটা এটা খুব দ্রুত করে দিচ্ছে, এবং বিক্রিয়া শেষে মানে শরবতটা যখন তৈরি হইলো, তখন কিন্তু চামচটা দেখো এই চামচের মতোই আছে। চামচটা এখন যখন তুমি উঠাই নিবা, চামচটা কিন্তু চামচের মতোই থাকবে, চামচটা তার পরিবর্তন ঘটলো না। যার কারণে দেখো আমরা এখানে বলেছি যে সকল পদার্থ কোনো বিক্রিয়ার গতি বৃদ্ধি কিংবা হ্রাস করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে আমরা বলে থাকি প্রভাবক। আশা করি প্রভাবক জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আসো প্রভাবকের প্রকারভেদ। প্রভাবক মূলত 4 প্রকারের। একটা হচ্ছে তোমার ধনাত্মক প্রভাবক, একটা হচ্ছে তোমার ঋণাত্মক প্রভাবক, খুব সহজ জিনিস, হ্যাঁ দেখো। তারপরে হচ্ছে তোমার অটো প্রভাবক, আর একটা হচ্ছে তোমার আবিষ্ট প্রভাবক। তাহলে এই হলো আমার 4টা প্রভাবক: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক এবং আবিষ্ট প্রভাবক। এই অধ্যায়ে কিন্তু তুমি যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যেগুলো পাবা অন্যান্য গুলো, সেগুলো কিন্তু এগুলোর সাথে সম্পর্কযুক্ত। যেমন ধরো এই যে তোমাদের প্রভাবকের সংজ্ঞাটা আমি দিলাম, তো প্রভাবক কাকে বলে এটা কিন্তু অতি সংক্ষিপ্ত আসে, প্লাস অটো প্রভাবক কাকে বলে এটা একটা উদাহরণ দেবে, এটা অতি সংক্ষিপ্ত আসে। আবিষ্ট প্রভাবক কাকে বলে, হ্যাঁ, প্লাস আবিষ্ট প্রভাবক বর্ণনা দাও, অটো প্রভাবক বর্ণনা দাও, কিংবা ধনাত্মক প্রভাবক বর্ণনা দাও। এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আসে। তার মানে আমরা যদি একটা রচনামূলকই পড়ি শুধু, তাহলে আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত সবগুলোই। যার জন্য আমরা কিন্তু শুধু রচনামূলক গুলোই কেমিস্ট্রিতে পড়াই, কারণ কেমিস্ট্রিতে রচনামূলক পড়ালেই বাদ বাকি অন্যান্য যে তোমার অতি সংক্ষিপ্ত বলো, সংক্ষিপ্ত বলো, এগুলো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝছো প্রভাবকটা? এখন আসো ধনাত্মক প্রভাবকটা কাকে বলে, ঋণাত্মক প্রভাবক কাকে বলে এবং আবিষ্ট প্রভাবক কাকে বলে, এই সংজ্ঞায় আমরা যাব। ঠিক আছে? দেখো তাহলে আমরা একটা একটা করে আলোচনা করি প্রথমে। আর এগুলো যেহেতু বর্ণনা তোমাদেরকে আমি সুন্দর করে দিয়ে রাখছি, হ্যাঁ, এগুলোর বর্ণনা কিন্তু তোমাদেরকে সুন্দর করে মাস্টার বইয়ে নোট আকারে লেখা আছে। তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে, সেই পিডিএফটা একটু ফলো করি, তাহলেই হবে। তাহলে এখন দেখো ধনাত্মক প্রভাবকটা একটু বর্ণনা করি প্রথমে। ধনাত্মক প্রভাবকটা আসলে কি? ধনাত্মক নামটা মানে কি, পজিটিভ একটা ব্যাপার, এটা বুঝতেছো? তো ধনাত্মক প্রভাবকটা মূলত এ যে কাজটা করবে, এ মূলত বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে। অর্থাৎ যে সকল প্রভাবক বিক্রি আর গতি বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে। ধনাত্মক প্রভাবক
প্রভাবকের কাজকে সাধারণত ধনাত্মক প্রভাবক বলা হয়, প্রভাবন বলা হয়, ধনাত্মক প্রভাব কাজকে ধনাত্মক প্রভাবন বলে। এটা একটা উদাহরণ দিচ্ছি আমি। ধনাত্মক প্রভাবকের উচ্চতর, ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে শুধু বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। আমরা তো প্রভাবকের সঙ্গে কি বললাম, যে বিক্রিয়ার গতি বৃদ্ধি কিংবা হ্রাস করা, বাট ধনাত্মক প্রভাবকের স্পেসিফিক কাজটা হচ্ছে সে কিন্তু শুধু বিক্রিয়ার গতি বৃদ্ধি করবে, সে কিন্তু বিক্রিয়ার গতি হ্রাস করাতে কোনো কাজ করবে না। যেমন আমরা হচ্ছে এখানে একটা উদাহরণ দিতে পারি, দেখো সালফার ডাই অক্সাইডের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দেই, তাহলে এখান থেকে উৎপন্ন হবে সালফার ট্রাই অক্সাইড, এবং আমরা এখানে হচ্ছে পিটির সাহায্যে, পিটি প্রভাবকের সাহায্যে আমরা হচ্ছে এটাকে প্রভাবিত করব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা হচ্ছে দেখো যদি একটু মিলাই, মিল বলতে কি, দেখো এখানে অক্সিজেন আছে 4টা, এখানে হয়ে গেছে কয়টা, 3টা। আমি যদি এর সামনে 2 দিই তাহলে 3 দুগুণে 6, আবার যদি আমি এর সামনে 2 দিই একটু মিলে যাবে। দেখো এখানে সালফার আছে 2টা, কারণ কি এর সামনে 2 আছে, আবার এখানেও সালফার আছে 2টা, কারণ এর সামনে 2 আছে, কিন্তু এখানে দেখো অক্সিজেন আছে 3টা আর তার সামনে 2, তাহলে 3 দুগুণে 6টা অক্সিজেন। এখানে দেখো অক্সিজেন আছে 2টা, তার সামনে 2, তাহলে 2 দুগুণে 4 আর 2 6 মিলছে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবকের বিক্রিয়া। তো তোমরা যখন ধনাত্মক প্রভাবকের ব্যাখ্যাটা দিবে তখন তোমরা এই সংজ্ঞাটা লিখবা এবং এই বিক্রিয়াটা লিখে দিবা। আশা করি ক্লিয়ার। এবার আসো ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবকটা কি বলতে হবে আবার কিছু, বলো? একই জিনিস ভাই, আমি আর লিখতেছি না। যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে, আর ঋণাত্মক প্রভাবকের কাজকে ঋণাত্মক প্রভাবন বলে। দ্যাটস ইট, এখানে আর নতুন করে বোঝানোর মতো কিছুই নাই। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সোডিয়াম সালফেট যদি সোডিয়াম সালফাইড যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং এখানে যদি আমি গ্লিসারিন প্রভাবক হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে এইখানে মূলত এখানে যে সোডিয়াম সালফাইড যেটা আছে, এই বিক্রিয়া যে অক্সিজেন থেকে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট, কিন্তু এই বিক্রিয়াটা স্বাভাবিক চলতেছিল, যখনই তুমি গ্লিসারিন ওখানে মিক্স করবে তখন ওই গ্লিসারিন এদের উৎপন্নের যে হারটা সেটা কমাই দিচ্ছে, যার কারণে এখানে কিন্তু উদাহরণ হিসেবে এই যে রাখছে। এখন তোমরা যদি অনেকে জিজ্ঞেস করে ভাই কেন রাখছেন, এটা সাধারণত কোনো উত্তর নাই আমার কাছে। ভাই বিজ্ঞানীরা এইটাই দেখছে, প্রমাণ করছে। এখন ধরো যে শরবতটা যখন তুমি তৈরি করো, তখন তোমাকে যদি এখন আমি বলি শরবতটা খাওয়ার পর যে কেন এটা একটু মিষ্টি হইলো, কেন এটাতে একটু স্বাদ হইলো আলাদা রকমের, হ্যাঁ পানির মতো স্বাদ কেন হইলো না, এটা কি উত্তর দিতে পারবো? তুমি দিতে পারবো না। সেম বিষয়, বিক্রিয়া তোমাকে আমি ওইভাবে বোঝাতে পারবো না। বিক্রিয়া যেটা তোমাকে দেওয়া হয়েছে এটাকে মুখস্থ করতে হবে। কেমিস্ট্রি মানে এই জিনিসগুলো মুখস্থ, বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে গেল কি প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। এবার আসো 3 নম্বরে অটো প্রভাবক, নাকি অটো প্রভাবক। অটো প্রভাবক আমি এটা লিখে দিতে পারতাম, কিন্তু যেহেতু নোট আমাদেরকে দেওয়াই আছে বা আমি দিয়েই দিছি, তাহলে তো নতুন করে লেখার কোনো প্রয়োজন নাই। তো দেখো আমার কাছে আরো এগুলো নোট আছে, যে নোটগুলো এগুলো মূলত করা হয়েছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের যাদের লাগবে আমি তোমাদেরকে নোটগুলো আমি ক্লাস শেষে দিয়ে দেবো। অনেকবার যদিও দিয়েছি, তাও অনেকে হারাই ফেলছো, তা আমি আজকের ক্লাস শেষে আবার দিয়ে দেবো। আচ্ছা দেখো এখানে অটো প্রভাবক নামটা দেখো তো, অটো না, অটো মানে আমরা কি বুঝি, অটোমেটিক যে কাজগুলো হয়ে যায়, মানে বাইরে থেকে কোনো কিছু প্রভাব মানে নিতে হবে না, যে জিনিসটা নিজের মধ্যে আছে। ধরো যে আমরা অনেকে আছে না যে বাসার মধ্যে শাকসবজি চাষ করি, বাইরে থেকে কিনতে হয় না, ব্যাপারটা ঠিক ওরকমই। যে অটো প্রভাবকটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় মূলত বাইরে থেকে কোনো প্রভাবক কাজ করে না, ওই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোনো একটা প্রভাবক থাকে, সেই বিক্রিয়াটাকে মূলত বলা হয় অটো প্রভাবক। মানে বাইরে থেকে এই যে গ্লিসারিনটা দেওয়ার প্রয়োজন নাই, ওই বিক্রিয়ার মধ্যেই ওই প্রভাবকটা লুকায়িত থাকবে, এই বিক্রিয়ার নামই হচ্ছে অটো প্রভাবক বিক্রিয়া। আর অটো প্রভাবকের কাজকে মূলত বলা হয় অটো প্রভাবন। আমি একটা উদাহরণ দিচ্ছি, বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে ওই উদাহরণগুলো দেওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা তোমরা ফলো করবা, তাহলেই হবে। যেমন এই যে এইটা দেখো,
সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন যদি বিক্রিয়া করি, দুঃখিত এটা না, এটা পরে উদাহরণে আসবে, বিক্রিয়াটা একটু বড়। প্রথমে হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট, তারপরে হচ্ছে তোমার ফেরাস সালফেট, তারপরে তোমার হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড। এই তিনটারে বিক্রিয়া দিবা, এই তিনটারে কি দিবা, বিক্রিয়া দিবা, মুখস্থ রাখতে হবে এই তিনটে। তাহলে কি দিচ্ছি, প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে হচ্ছে তোমার ফেরাস সালফেট, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই তিনটাকে যদি আমি বিক্রিয়া দেই তাহলে আমরা পাবো হচ্ছে এখানে ম্যাঙ্গানেজ সালফেট, আরো পাবো আমরা ফেরাস সালফাইড, প্লাস পাচ্ছি আমরা K2SO4, মানে হচ্ছে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। দেখো তো জিনিসটা বোঝো কিনা ভাই, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড, এই তিনটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, ম্যাঙ্গানিজ সালফেট, ফেরাস সালফাইড আর হচ্ছে পটাশিয়াম সালফেট। তো এই তিনটা কি করছে, উৎপন্ন করছে। তাহলে এখানে মূলত অটোপ্রভাবক হিসেবে কাজ করতেছে কি, অটোপ্রভাবক হিসেবে মূলত এখানে যে ম্যাঙ্গানেজটা আছে, এই ম্যাঙ্গানেজটা কিন্তু এখানে অটোপ্রভাবক হিসেবে কাজ করতেছে, এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে সে কাজ করতেছে। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছুই নেই, শুধু এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে। এখানে আর তেমন কিছু নাই, শুধু বিক্রিয়াগুলো একটু কষ্ট করে তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার লাস্ট টপিক, সেটা হলো আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবকটাও আমি এখানে দেখাই দিই। দেখো লাস্ট কি, আবিষ্ট। আবিষ্টটা কি, আবেশ আবিষ্টিত, এই নামগুলো তোমরা তো অবশ্যই অনেক আগে থেকেই জানো, তাই না? আবিষ্ট প্রভাবক অর্থাৎ একটি প্রভাবকের ফলে যদি আরেকটি প্রভাবক বা একটি প্রভাবকের ফলে বা একটি প্রভাবকের, মানে ধরো যে একটি বিক্রিয়ার প্রভাবকের ফলে যদি অন্য আরেকটা বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে সেই প্রভাবকটাকে আমরা বলতে পারি আবিষ্ট প্রভাবক। কিরকম, একটু উদাহরণ দিই তোমাদের। যেমন এইখানে আমরা একটা উদাহরণ করলাম কি, যে সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে, সোডিয়াম সালফাইডের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা পাচ্ছি কি, সোডিয়াম সালফেট, তাই না? এটা পাচ্ছি। কিন্তু আমরা যদি আরেকটা বিক্রিয়ার কথা চিন্তা করি, যেমন হচ্ছে সোডিয়াম আর্সেনেট, এটার সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া করাই, তাহলে এখানে কোনো রকমের বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না। এখন তোমার বলবে যে কেন বিক্রিয়া হইলো না ভাইয়া? দেখো, সোডিয়াম সালফাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট উৎপন্ন হয়, সেখানে সোডিয়াম আর্সেনাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে আর্সেনেট উৎপন্ন হইতো, কিন্তু এখন উৎপন্ন হয় না। কেন হয় না? এটার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এটা কম, এখানে আর্সেনেটটা সালফারের চেয়ে কম কি নিষ্ক্রিয়, যার কারণে এখানে বিক্রিয়াটা করতে সে ব্যর্থ হয়েছে। বাট এইবার যখন আমি এই বিক্রিয়াগুলোকে আলাদা আলাদা না করে একসাথে করবো, যেমন দেখো সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইড প্লাস অক্সিজেন, এবার আমি তিনটাকে কি করলাম, একসাথে বিক্রিয়া দিলাম। এইবার দেখা যাচ্ছে যে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেট উৎপন্ন হয়েছে। মজার ব্যাপারে একটু লক্ষ্য করো, আগে কিন্তু এইটা ছিল না। দেখো এইখানে কিন্তু ভিন্ন কিছু বিক্রিয়া হয়নি, বাট এখন কি হয়েছে, সোডিয়াম আর্সেনেট উৎপন্ন হয়েছে। কেন হইলো? কারণ এইখানে মূলত আমাদের যে প্রভাবকটা হিসাবে ছিল এখানে, এই যে সোডিয়াম সালফাইড, এই আল্লাহর বান্দা এ কি করছে, এখানে এইটাকে হেল্প করছে প্রভাবিত হওয়ার জন্য। এটাকে হেল্প করার ফলে এ কি উৎপন্ন করছে, সোডিয়াম আর্সেনেট উৎপন্ন করছে। এটা হলো সেই জন্য মূলত আমাদের আবিষ্ট প্রভাবকের উদাহরণ। যখন তোমরা আবিষ্ট প্রভাবকের উদাহরণ দিবা, তখন তোমরা এই তিনটা বিক্রিয়া দিবা। আশা করি ক্লিয়ার। আমাদের রচনামূলকটাতে এই বিক্রিয়া তিনটা ইম্পর্টেন্ট, তোমরা বিক্রিয়াগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখবা, তাহলে তোমাদের রচনামূলকটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর এখানে কিছুই নেই, ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক এটা তো এমনিতেই হয়ে যাবে। শুধু অটোপ্রভাবক আবিষ্ট প্রভাবকের সংজ্ঞাগুলো একটু তোমাদের কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সবাই যদি বুঝতে পারো একটু ডান লেখো, সবাই যদি একটু বুঝতে পারো একটু ডান লেখো। আমরা এখন অষ্টম অধ্যায়ে যাব।
ডুয়েট অ্যাডমিশনের জন্য তোমাদেরকে মনে হয় এই ক্যালকুলেটরের কথা বলছিলাম, তাই না? এই ক্যালকুলেটরের আসলে দাম কত যদি বলি, এটার আসলে অরিজিনাল প্রাইস মনে হয় 4-5 হাজার টাকা অরিজিনাল যদি নিতে যাও, আর ডুপ্লিকেটটা বাজারে তুমি 1500-2000 টাকার মধ্যে পেয়ে যাবে। ওকে, দেখো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় তেমন কিছুই নাই, জারণ বিজারণের অধ্যায়, ক্লাস 9-10-এও পড়ছো, এখান থেকে তেমন টপিক আসে না। আসলে একটা জিনিস আছে, হ্যাঁ, যে তোমার ওই ইয়ার বিক্রিয়া গুলো, দেখি নোটটা আছে কিনা আমার কাছে, নোটটা থাকলে নোট থেকে প্রশ্নগুলো তুলে দিই। অষ্টম অধ্যায়ের নোট মনে হয় করা হয়নি। যেমন ধরো তোমার সিআরের জারণ সংখ্যা বা মান কত, খুবই ইম্পর্টেন্ট। ধরে নিতে পারো যে 100% ইম্পর্টেন্ট আর কি, যে K2Cr2O7, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেটেড, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তো যখন আমরা জারণ সংখ্যা বের করব তখন বের করার নিয়ম আছে কিছু। কি নিয়ম? যেটা জারণ সংখ্যা বের করতে বলবে সেটাকে আমরা ধরে নেব। যেমন এখানে Cr এর জারণ সংখ্যা বের করতে বলছে, তো আমরা এটা জারণ সংখ্যা x ধরে নেব। এবার আমরা বাকি যেগুলো জারণ সংখ্যা জানি সেগুলোকে আমরা সাইডে লিখবো। যেমন আমরা দেখো, আমরা এখানে জানি, কিন্তু কি জানি, আমরা এখানে জানি যে পটাশিয়াম জারণ সংখ্যা হচ্ছে +1। এখানে কিন্তু প্লাস কথাটা ইম্পর্টেন্ট। তো অনেকে বলে যে ভাই প্লাস দেওয়ার কি দরকার, পজিটিভ তো আমরা জানি নেগেটিভ না, এখানে প্লাস দিতে হবে। জারণ সংখ্যা যখন নির্ণয় করব তখন চিহ্ন প্লাস হোক কিংবা মাইনাস তোমাকে অবশ্যই দিতে হবে। আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। এখন তোমরা বলো যে ভাই এগুলো আপনি কেমনে জানেন? ভাই এগুলো নরমাল বিষয়। যেমন পটাশিয়ামের যোজনী 1 এবং পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সো +1। অক্সিজেনের যোজনী 2, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে, দ্যাটস ওয়াই -2। এটা আমি জানি জন্য লিখছি। এখন তুমি তো জানো না বা অনেকেই জানো না, তাদের জন্য কি করবেন, তারা হচ্ছে এগুলো মুখস্থ করবেন, শেষ কথা। আরো যদি জারণ সংখ্যা লিখে দিই এক্সট্রা, হ্যাঁ, আরো তোমাদেরকে মনে রাখার জন্য যদি বলি, যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তারপরে আর কি লেখা যায়, আচ্ছা যখন আসবে তখন আমি লিখে দেবো, কোনো সমস্যা নেই, এখন থাক। দেখো এখন আমরা এখানে লিখবো যে প্রথমে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে +1 ইনটু পটাশিয়াম আছে কয়টা, 2টা, যোগ ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা ধরে নিয়েছি x ইনটু কাছে কয়টা, 2টা, অক্সিজেনের জারণ সংখ্যা -2 আছে কয়টা, 7টা, ইজ ইকুয়াল হবে আন্ডা, এটা নিয়ম। ইজ ইকুয়াল কত হবে, 0। বোঝো নাই মনে হয়। দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা +1 ইনটু 2 প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা x ইনটু 2 প্লাস অক্সিজেন জারণ সংখ্যা -2 ইনটু 7 ইকুয়াল 0। এখন গুণ করব, গুণ করলে এখানে আসে 2, এখানে আসে টুয়াইস x, এখানে আসে -14। তাহলে এখান থেকে যদি বাদ দেওয়া দিয়ে করি, তাহলে এখানে আসতেছে -12 ইজ ইকুয়াল 0। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 12টা এদিকে আসবে, আর 2টাকে যদি এখন 12-র সাথে ভাগ করে দিই, তাহলে +6। এই প্লাসটা অনেকেই লিখবা না, আবারও বলতেছি প্লাসটা অবশ্যই লিখতে হবে। প্লাসটা না লিখলে যদি তুমি ধরো যে খালি 6 লিখছো, তোমার এই পুরোটাই ভুল, এটা বলে দিলাম। এই অবশ্যই প্লাসটা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? অবশ্যই প্লাস লিখতে হবে। আই হোপ ক্লিয়ার। আরেকটা দেখাই, আরেকটা আসে, যেমন তোমার ভুলে গেলাম, আমার কাছে বইটা তো নাই, বইটা মনে হয় এই মুহূর্তে অফিসে আছে। দেখি এইটা, একটু আগে যেটা আমরা করলাম,
ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? তোমরা যদি কোনো কিছু করাই মানে তোমাদের যদি কোনো কিছু জারণ সংখ্যা মান বের করতে মনে হয় যে পারবা না, সেটা তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি করাই দেবো, সমস্যা নেই। তাহলে প্রথমে কি করবো, ধরি mn এর জারণ সংখ্যা কত, x। এভাবে লেখা যাবে না আবার, সংখ্যা x। এবার আসো, তুমি কি কি জানো? তুমি জানো পটাশিয়াম +1, oxygen -2. So now potassium +1 plus manganese X plus -2 oxygen into 4 is equal 0. Simple. Potassium 1 manganese to X ধরছি plus oxygen -2 into 4, তাহলে এখন কি আসছে 1 plus X minus 8 is equal 0. So এখানে পাচ্ছি X minus 7 is equal 0. So X equal ওইদিকে গেলে কি হবে, প্লাস। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, আর তেমন কিছু নাই, এগুলো আসে না, ঠিক আছে? নরমাল প্রশ্ন এগুলো ভাই, এগুলো বাসা থেকে তোমরা নিজেরাই পড়তে পারবা, ঠিক আছে? পড়ানোর মতো তেমন কিছু নেই। এরপরে ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পারমোটিভ পড়াবো, নবম অধ্যায় পারমোটিভ প্রণালী, ওইটা করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।